একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার। এবং বলে রাখি, আজ আমাদের সঙ্গে আছেন প্রযুক্তি খাত বিশ্লেষক TIM নুরুল কবির এবং আছেন রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব-আবির। আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আলোচনায় যাব। এবার ১১০০ বেশি সোশ্যাল অ্যাকাউন্ট থেকে গুজবের শিকার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। জাইমা রহমানের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নাকি তারেক রহমান দেশে ফিরবেন না, এবং এই পোস্টটির আবার স্ক্রিনশট নিয়ে সেটা প্রায় সব অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়। তবে দাবিটি মিথ্যা, কারণ জাইমা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই। ওদিকে অন্তত ১ বছর আগের ভিন্ন ঘটনার একটি ভিডিও নতুন করে ছড়িয়ে দিয়ে দাবি করা হলো অসুস্থ খালেদা জিয়াকে দেখার জন্য হাসপাতালে ছুটে এলেন প্রধান উপদেষ্টা। অথচ ওই ভিডিওটি উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর সময়কার। দর্শক, চলুন কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই। সম্প্রতি ফেসবুক, এক্স এবং ইনস্টাগ্রাম থেকে একসাথে দাবি করা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান নাকি বলেছেন, জামাত নিয়ন্ত্রিত ডক্টর ইউনূসকে বিশ্বাস করছি না, নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমান দেশে ফিরবেন না। প্রায় ১১০০ এক্স অ্যাকাউন্ট থেকে এই পোস্ট শেয়ার করা হয়। তবে পুরো পোস্টের ফ্যাক্ট চেক করে দেখা গেল এমন মন্তব্য করেননি ব্যারিস্টার জাইমা রহমান। মূলত তার নামে পরিচালিত এক ভুয়া ফেসবুক পেজের পোস্টকে আসল মন্তব্য দাবিতেই প্রচার করা হয়েছে। বাস্তবতা হলো ব্যারিস্টার জাইমা রহমানের কোনো ফেসবুক পেজ নেই। এরই মধ্যে ফেসবুকে তারেক রহমানের ৩ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হলো খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে বাংলাদেশের উদ্দেশ্যে নাকি রওনা দিয়েছেন তারেক রহমান। তবে ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেল এটি প্রায় ১ বছর আগের ভিডিও। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যাওয়ার সময়কার ভিডিও। এটাকেই এই মিথ্যা দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে যমুনা টেলিভিশনের ডিজাইনের একটি ফটো কার্ড। সেখানে দাবি করা হয়েছে তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল ফটো কার্ডটি আসল নয়, একটি স্যাটার পেজ থেকে এটি ছড়ানো হয়েছে। এই পেজটি যমুনা টেলিভিশনের ডিজাইন নকল করে স্যাটারের নামে ক্রমাগত আপত্তিকর পোস্ট করছে, যা পরবর্তীতে গুজব আকারে ছড়িয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়াকে দেখতে নিরাপত্তা ভেঙে হাসপাতালে ছুটে এলেন প্রধান উপদেষ্টা, এমন ক্যাপশনে একটি ভিডিও প্রায় ১৭০০ ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা গেল ভিডিওটি অন্তত ১ বছর আগের। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর পর প্রধান উপদেষ্টার হাসপাতালে যাওয়ার সময়কার ভিডিও। এটাকেই এই মিথ্যা দাবিতে ছড়ানো হয়েছে। দর্শক, আজকের ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন করতে গিয়ে দেখা গেল প্রায় ৯০% অপতথ্যগুলো ছড়িয়েছে খালেদা জিয়া, তারেক রহমান, জাইমা রহমান সহ এই পরিবারের অন্যান্য সদস্যদের টার্গেট করে। ফেসবুকের সাথে পাল্লা দিয়ে এক্স, ইনস্টাগ্রামেও ছড়িয়েছে সংবেদনশীল মিথ্যা। এই বাস্তবতায় শুধুমাত্র দায়িত্বশীল গণমাধ্যমের খবরের উপরেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখলাম। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যেই প্রতিবেদনটার শেষ অংশে দেখলাম যে প্রধান উপদেষ্টা আসছিলেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে, এটা মূলত ছিল এখন থেকে বছরখানেক আগের ল্যাবেইড হাসপাতালের ছবি এবং সেখানে উপদেষ্টা হাসান আরিফ মারা যাবার পর সেই সময়কার ছবি। কিন্তু আজকে আমরা জানি একটু আগেই প্রধান উপদেষ্টা এভারকেরে এসেছিলেন, ২০ মিনিট মতো থেকেছেন। সেই খবরটাও নিশ্চয়ই আমরা পরবর্তীতে দেখেছি। এই ফাঁকে বলে রাখি, গেল নভেম্বর মাসে যে পরিসংখ্যান আমাদের হাতে আছে রিউমার স্ক্যানের পক্ষ থেকে দেওয়া, সেখানে বলা হচ্ছিল ৮৫০টি অপতথ্য শনাক্ত করা গেছে। বাকি আলাপে যাব। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন তথ্য প্রযুক্তি খাত বিশ্লেষক TIM নুরুল কবির এবং আছেন রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব-আবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আমি আপনার কাছ থেকে একটু আপডেট নিতে চাই। মানে আমরা তো নানামুখী অপতথ্যের ফ্যাক্ট চেক আপনাদের কাছ থেকে পাই। যেই সংখ্যাটা আমরা নভেম্বরে জানতে পারলাম ৮৫০টার মতো, এটা আসলে আগের মাসগুলোর তুলনায় কোন অবস্থায় আছে এবং কোন ধরনের অপতথ্যগুলো সবচাইতে বেশি ছড়িয়েছে, কোন প্ল্যাটফর্মে, AI দিয়ে কতখানি হয়েছে একটু জানাবেন এবং সংক্ষেপে বলবেন পুরো বিষয়টা আসলে মূল অপতথ্য যা ছড়িয়েছে সেই তুলনায় কতটুকু ফ্যাক্ট চেক করা সম্ভব হয়েছে।
ধন্যবাদ। আমি একটু কারেকশন দিয়ে শুরু করি। আপনি জি। 850 বললেন, সংখ্যাটা আসলে 450 হবে। আচ্ছা। প্রেস রিলিজে যেটা বলা হয়েছে। তো আচ্ছা। 450, এই 400-র উপরে সংখ্যাটা আমরা গত মাস থেকে দেখছি। আচ্ছা। আমরা গত মাসে যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড শনাক্ত করেছি, যেটা হচ্ছে 470। আর গত মাসে হচ্ছে, গত মাস বলতে আমি অক্টোবরের কথা বললাম 470, আর নভেম্বরে আমরা 450টি অপতথ্য শনাক্ত করেছি। তো এই 2 মাসে বেশি হওয়ার ব্যাপারটা আসলে স্বাভাবিক এই কারণে যে যেহেতু নির্বাচন আসছে। আপনি নিজেও জানেন যে আমরা আমাদের প্রেস রিলিজেও বলেছি যে নির্বাচন কেন্দ্রিক অপতথ্যের সংখ্যাটা বিগত কয়েক মাসের তুলনায় সবচেয়ে বেশি। আমরা 81টা অপতথ্য নির্বাচন কেন্দ্রিক শনাক্ত করেছি। এর বাইরে ভূমিকম্পের একটা বিষয় ছিল। জি। গত মাসে কয়েক দফায় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের বিষয়গুলো নিয়ে অপতথ্য, ভুয়া ভিডিও এবং এই ধরনের অপতথ্যটা সপ্তাহব্যাপী চলেছে, আমরা যেটা দেখেছি। এর বাইরে শেষ দিকে এসে খালেদা জিয়ার যে অসুস্থতার বিষয়টা, এটা এখনো চলছে। তো এই জিনিসগুলো নিয়ে গুজবের কারণে আমরা 450 আমরা শনাক্ত করতে পেরেছি। বাট আমরা মনে করি যে এর প্রায় কয়েক গুণ বেশি হয়তো অপতথ্য রয়ে গেছে, যেটা আমাদের সক্ষমতার বাইরে ছিল, যে শনাক্তের সঙ্গে বাইরে। তো এই এই বিষয়গুলোতে একটা বিষয় কমন, যেটা হচ্ছে আমরা আগেও বলেছি যে এআই এটা নিয়ে অনেক বেশি চিন্তা, যেটা সাম্প্রতিক খালেদা জিয়ার অসুস্থতার ইস্যুতেও আমরা দেখেছি। আমি আজকেও দেখলাম যে অনেকগুলো ছবি টিকটক বলেন, ফেসবুক বলেন বা ইউটিউব এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে ছড়াচ্ছে, যেগুলোতে আসলে খালেদা জিয়া তারেক রহমানকে দেখতে এসেছেন, এবার কি হাসপাতালে আছেন, এরকম অনেকগুলো ছবি যেগুলো আসলে এআই দিয়ে তৈরি, এবং মানুষজন এটাতে বিশ্বাস করছে। এবং আরেকটা যেটা বিষয়, যে প্রত্যন্ত অঞ্চলের মানুষ আসলে বিশ্বাস করে ফেলছে যে খালেদা জিয়া আসলে মারা গেছেন। এবং অনেক জায়গাতে আমরা খোঁজও নিয়েছি, দেখেছি যে তারা বলছেন যে হ্যাঁ, কবরও করা হচ্ছে, তারেক রহমান আসছেন কয়েক ঘন্টা নোটিসে। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছাচ্ছে না, আমরা যে ফ্যাক্টগুলো প্রচার করছি। এবং আমি গতকালকে আপনারাই দেখিয়েছেন, আমি দেখলাম যে আমরা যেটা ডিবাং করেছি, যে একটা টিকটক অ্যাকাউন্ট পেয়েছি যেটা যমুনা টেলিভিশনের নামে। সেখানে মাত্র 4টা ভিডিও থেকেই প্রায় 178 কোটি বার দেখা হয়েছে এই ভিডিওগুলো। এবং এই ভিডিওগুলোতে বলা হচ্ছে যে খালেদা জিয়া মারা গেছেন। এবং এই ভিডিওগুলো এমন ভাবে ছড়িয়েছে, কয়েক ঘন্টার ব্যবধানে এত পরিমাণ মানুষ দেখেছে। তো স্বাভাবিকভাবে প্রত্যন্ত গ্রামের মানুষজন আসলে ইউটিউব, টিকটক এসবেই বেশি দেখে, যেহেতু ওদের অ্যাক্সেস গুলো মানে ঘরে ঘরে হয়তো ডিশ নেই, কিন্তু অনেক সবারই ডাটা আছে বা ওয়াইফাই আছে। তো এই সুযোগটা তারা হচ্ছে নিয়ে তারা দেখে, এবং ফ্যাক্ট গুলো কিন্তু তেমন একটা আমাদেরকে চেনে না, আপনাদেরকে চেনে না, যারা এই ধরনের প্রোগ্রামগুলো করি। তো তাদের কিন্তু এই বিশ্বাসটা রয়ে যায় যে এই ভুয়া তথ্যগুলোই তাদের মনে গেঁথে যায়, এবং তারা এটা বিশ্বাস করেই কষ্ট পান বা আলোচনা করেন। বা আমরা মনে করি যে এই জিনিসগুলো আসলে হয়তো নির্বাচনের দিকেও হয়তো কিছুটা প্রভাব রাখবে। তো এটা হচ্ছে মানে চমৎকার! আমাদের আমি একটা আপনার কাছ থেকে একটা ধারণা পুরোটা পেয়ে গেলাম, এবং টিএম নুরুল কবির, দুটো বিষয় আপনার কাছে জানতে চাই। প্রথমত, মানুষ আসলে গণমাধ্যমে সরাসরি টেলিভিশনে দেখার চাইতে হাতে মুঠোফোন বেশি স্ক্রল করে, বেশি সময় দেয় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেখানে এই সমস্ত অপতথ্যগুলো যখন আসে তখন তারা এটা মনে করে যে গণমাধ্যম দেখাচ্ছে না, হয়তো এক্সক্লুসিভ তথ্য ফেসবুকে পাওয়া যাবে, সেখান থেকে অনেকে শেয়ার করে গুজব ছড়ায়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আমরা দেখি ফ্যাক্ট চেকগুলো যেগুলো হয় সেগুলো ওই ফেসবুকের মধ্যেই সেটা আসলে প্রচার করা হয়, অর্থাৎ তথ্য এবং অপতথ্য দুটোই আসলে আমরা ফেসবুকেই পাচ্ছি। রাষ্ট্রীয়ভাবেও তো প্রচারণা দরকার, দুটো একত্রে করবেন। ধন্যবাদ। আসলে একটু আগে আমি তানভীর সাহেবের কথাও শুনছিলাম। আপনারা যেভাবে অপতথ্যগুলোকে খুঁজে বের করছেন এবং 71 টেলিভিশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন, এটাও কিন্তু একটা সচেতনতা তৈরি করার একটা জায়গা। এবং তৃণমূল পর্যায়ে মানুষ পর্যন্ত যে স্মার্টফোন এবং ইন্টারনেট কানেক্টিভিটি দুটো পেলেই কিন্তু আমরা সব ধরনের সোশ্যাল মিডিয়ার কানেক্টেড হচ্ছি। আমি আপনার এই অনুষ্ঠানে আগেও বলেছি, সোশ্যাল মিডিয়া আর মেইন স্ট্রিম মিডিয়া টোটালি ডিফারেন্ট। জি। সোশ্যাল মিডিয়াতে কি তথ্য দেওয়া হচ্ছে, সেটা কি অপতথ্য না সঠিক তথ্য, এটা রিভার্স চেক করার জন্য মেইন স্ট্রিম মিডিয়াটাই সবচেয়ে বড়। কিন্তু যে কথাটা তানভীর সাহেব বললেন, যে তৃণমূল পর্যায়ে মানুষের বিনোদনের জন্য এখন সোশ্যাল মিডিয়াটাই অনেক বেশি, টিকটক, ইউটিউব, ফেসবুক এগুলো হচ্ছে। এবং এই যে আপনি কতগুলো আজকে বিভ্রান্তিকর তথ্য দিলেন, এখন প্রতিদিনই আপনার কাছ থেকে আমরা অনেক বিভ্রান্তিকর তথ্য পাচ্ছি, এবং নির্বাচন আসার আগ পর্যন্ত এগুলো আরো হবে। এবং রাষ্ট্রীয়ভাবে এই বিষয়টা আমি এর আগেও বলেছি যে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, এবং রাষ্ট্রের যে আইন প্রয়োগকারী সংস্থারা আছেন তাদের সাইবার সিকিউরিটি এবং বুলিং এই সমস্ত বিষয়ে জনগণকে এবং নাগরিককে স্বস্তি দেওয়া বা তাদেরকে নিরাপদ রাখা এবং অপরাধীদেরকে শনাক্ত করা, এটা কিন্তু ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে।
এবং তার চেয়ে আরো বেশি পড়ে এর প্রচার করা, এবং এই প্রচার যখন হচ্ছে না তখন অপপ্রচারটাকেই মানুষ সত্য মনে করছে। এই বিষয়টাকে আমরা আসলে আমি বলবো সরকারকে আরো বেশি শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা স্পেশালাইজড ইউনিট আছে তারাও কিন্তু এই বিষয়ে একটা ব্যাখ্যা দিতে পারেন, উপস্থাপন করতে পারেন, পেপারে বিজ্ঞপ্তি দিতে পারেন। তাছাড়া সারা বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে বা ডিভিশনে আমাদের যে সরকারি কর্মকর্তারা আছেন, ডিসি, এসপি, এনাদেরও কিন্তু এই এই অপপ্রচার ঠেকানোর জন্য ওনাদের কিছু ওরিয়েন্টেশন দরকার, প্রচারণা দরকার, এবং ফ্যাক্ট বের করার জন্য অপতথ্য কিভাবে বের করা যায় তানভীর সাহেবরা উদ্যোগ নিতে পারেন। এই যে সরকারের প্রধান উপদেষ্টা দপ্তরের একটা ইউনিট আছে, তারাও কিন্তু সবাই মিলে কাজটা করতে পারে। আমি আসলে একটা বিরতিতে যাব এবং ফিরে এসে আপনার কাছ থেকে এটাই জানার চেষ্টা করব যে ফ্যাক্ট চেকারদের সংখ্যা তো খুবই কম এবং অপতথ্যের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ফ্যাক্ট চেকার আসলে কিভাবে নিজেদেরকে আপডেট করতে পারে, জনবলটা আসলে কিভাবে বাড়াতে পারে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য আসলে কি করার সুযোগ রয়েছে সেগুলো নিয়ে আলাপ করবো ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে, ছোট্ট একটা বিরতি পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন একাত্তরে, ফেক নিউজ স্ক্যানার চলছে। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। টিআই নুরুল কবির, আপনার কাছে আসবো, তবে তার আগে ছোট করে তানভীর মাহতাব আবির আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ফ্যাক্ট চেকার যারা আছেন, যে স্বল্প সংখ্যক ফ্যাক্ট চেকার আছেন যারা এত বিপুল অপতথ্যের বিপরীতে কাজ করছেন, কি কি চ্যালেঞ্জ রয়েছে যেগুলো মিটে গেলে হয়তো আপনারা আরও বেশি বেশি অপতথ্যের ফ্যাক্ট চেক করতে পারবেন এবং কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? আচ্ছা, অনেকে উদ্যোগ দিচ্ছেন, এটা একটা খুব আশার খবর, এবং অনেক ফ্যাক্ট চেকার নতুন ভাবে প্রবেশ করছেন এই প্রফেশনে। চ্যালেঞ্জের বিষয় হচ্ছে টিকে থাকা, এটাই হচ্ছে মূল চ্যালেঞ্জের বিষয়। আমরা যারা অনেক বছর ধরে এই প্রফেশনে আছি আমরা দেখছি যে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, যেটা ফিনান্সিয়াল থেকে শুরু হোক, বিভিন্ন স্ট্র্যাটেজিক বা টুলস কেন্দ্রিক, যেটা আমরা অনেকবার এই প্রোগ্রামে আলোচনা করেছি। আমাদের টুলসের বিভিন্ন সীমাবদ্ধতা আছে এবং অনেক টুলসের অ্যাক্সেস ছিল আগে, সাম্প্রতিক সময় ফেসবুক সেগুলো বন্ধ করে দিয়েছে তাদের কমার্শিয়াল বা বিভিন্ন কারণে, এবং সারা বিশ্বের মানুষ এটা নিয়ে চিন্তা। এবং আরেকটা বিষয় হচ্ছে এআই কেন্দ্রিক যে টুলস গুলো, এগুলো একটা সীমাবদ্ধতা আছে, যেটা আসলে খুব ভালো রেজাল্ট দেয় না, যেটা আমাদের অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করতে হয়। তো এই সীমাবদ্ধতাগুলোর কারণে অনেকেই হচ্ছে উদ্যোগ নিয়ে হচ্ছে আগাতে পারে না এবং মাঝপথে থেমে যায়, এই চ্যালেঞ্জগুলো হচ্ছে উতরাতে না পেরে। তো এটার কারণে আমরা মনে করছি যে ফ্যাক্ট চেকার গড়ে উঠছে না, এবং এই জায়গাটাতে যদি সরকার বা এবং টেক যে প্রতিষ্ঠানগুলো আছে, বাংলাদেশের টেক প্রতিষ্ঠানগুলো অনেক উন্নত আমরা জানি, তো তারাও যদি এগিয়ে আসে, একটা সমন্বিত ব্যবস্থা নেয়, একটা তাহলে হয়তো একটা পজিটিভ কিছু হবে এখানে। জনাব টিআই নুরুল কবির, আপনার অবজারভেশন একটু জানতে চাই, এই পয়েন্টটাতেই মূলত আপনি এনেছিলেন। জি জি, আমি ওনার সাথে একমত। তানভীর সাহেব যেটা বললেন, আসলে আমাদের ফ্যাক্ট চেকারদের সংখ্যা কম, কিন্তু আমাদের অপপ্রচার বাড়ছে, এবং আমাদের এই যে ফ্যাক্ট নিউজ এবং আদার যে সমস্ত বিভ্রান্তিকর বিষয়, এবং আমি আশ্চর্য হয়েছি আপনার কাছে, আপনার মাধ্যমেও জানাতে চাই, আমি গত দুদিন আগে দেখলাম আমার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে, আমার ছবি দিয়ে, আমার ফ্যামিলির ছবি দিয়ে, হুইচ ইজ নট ক্রিয়েটেড বাই মি। সো আমি এটা রিপোর্ট করেছি ফেসবুকে, মেটাকে রিপোর্ট করেছি, আমার অনেকে রিপোর্ট করেছে। তো এই ধরনের বিভ্রান্তিকর অবস্থা অনেকের মধ্যেই পড়ছে, যে কারণে আমি বলছি এখন একটা সমন্বিত উদ্যোগ দরকার। এই উদ্যোগটা আমাদের মন্ত্রণালয় বা বিশেষায়িত যে সমস্ত সংস্থা আছেন যারা আইন এবং বিষয়ে কাজ করেন এবং সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন, এটা খুব দরকার। ইলেকশনের আগে আমার মনে হয় যে সাইবার যুদ্ধটা, ইলেকশনের যে ফাইটিংটা, এই ফাইটিংটা সাইবার এলাকায় অনেক বেশি হবে, এবং সেইটাকে আরো বেশি প্রণিধান্য হবে এআই যখন এটার উপরে চেপে বসবে। এবং এআই দিয়ে এত ভাবে তৈরি করা হয়, মনে হয় যেন সত্যি নিউজ। এই বিষয়গুলো আমাদের এখন রাজনীতিবিদদেরও আসলে বিবেচনায় আনা দরকার, সরকারের বিবেচনায় আনা দরকার, সিভিল সোসাইটির বিবেচনায় আনা দরকার, এবং কর্পোরেট ওয়ার্ল্ডও আমরা অনেক বিবেচনা আরো দরকার। তার মানে মোটা দাগে আমরা বলতে পারি, যেটা আপনি বলছেন যে সমন্বিত একটা উদ্যোগ। আমরা আপাতত আজকে এ পর্যন্ত এই আইডিয়াগুলো নিলাম, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনাদেরকে পাবো এবং ধাপে ধাপে আমরা আসলে এই সমস্ত বিষয়গুলো জানতে পারবো। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তথ্য ও প্রযুক্তি বিশ্লেষক টিআই নুরুল কবির এবং নিউমার স্ক্যানার সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির আমাদের সঙ্গে ছিলেন, এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়, এবং আপনারা
যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকেও যুক্ত হতে পারেন facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।